আসসালামু আলাইকুম, এটা আমাদের নেফ্রোলজির ইনভেস্টিগেশন রিলেটেড সেকেন্ড ভিডিওটা অ্যান্ড ওভারঅল আমাদের নেফ্রোলজির থার্ড ভিডিও। মেইনলি আমরা এখানে ইমেজিং সিস্টেমগুলি নিয়ে আলোচনা করব রিলেটিং টু কিডনি। তো আল্ট্রাসোনোগ্রাফি যেটা, সেটা হচ্ছে সাউন্ড বেস সিস্টেম ইউজ করে রেনাল প্যাথোলজি ডিটেক্ট করায়। এইখানে আমরা হচ্ছে মেইনলি বিভিন্ন ওয়েল ডিমার্কেটেড যে লেশনগুলি কিডনিতে, সলিড কোনো টিউমার হলে বা যদি কোনো সিস্ট হয়, যদি কোনো রেনাল স্টোন হয়, এই জিনিসগুলো আমরা এখানে ডিটেক্ট করতে পারি, ভিজুয়ালাইজ। মানে ইটস নাইস টু নোট যে সিটি স্ক্যানেও বেসিক্যালি সেম জিনিসই ভিজুয়ালাইজ করা হয়। তো আল্ট্রাসোনোগ্রামে এই জিনিসগুলো করা হয়। ডেভিডসনে বলা হয়েছে যে ইউটিআইও এটা ইন্ডিকেটেড, যদিও মেইনলি ইউটিআই আমরা কালচার সেন্সিটিভিটি অফ ইউরিন অ্যান্ড ব্লাড দিয়ে করে থাকতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রিলেটেড টু আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে সিকেডি ডায়াগনোসিস। মেইনলি আমাদের কিডনিটা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যে একটা হাইপো ইকোইক, মানে একটা ডার্ক কালারের কর্টেক্স এবং হচ্ছে কম্পারেটিভলি একটা হোয়াইটিশ মেডুলা। তো হোয়াইট কালারটা ইউজুয়ালি বোঝায় যে এখানে কম সেলস বা এখানে হচ্ছে ভাস্কুলারিটি কম, আর ডার্ক হচ্ছে হাই ভাস্কুলারিটি বোঝায়। তো ইন কেস অফ সিকিডি আমাদের হচ্ছে কিডনির ফাংশনগুলি লস্ট হয়ে যায়। সো এই যে আমাদের ডার্ক যে এটা কর্টেক্সটা, এটার ইকোজেনিসিটিটা কমে যায়, মানে এটা হচ্ছে রিলেটিভলি ইকোজেনিসিটিটা বেড়ে যায়, কারণ এটা রিলেটিভলি হচ্ছে সেলগুলো লুজ করে হোয়াইট কালারে চলে যায়, ডার্ক থেকে এটা হোয়াইটের দিকে চলে আসে। বাট মেডুলা যেটা হোয়াইট আগে থেকেই ছিল, এটার সঙ্গে এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে পুরো কিডনিটাই হোয়াইটিশ, মানে রিলেটিভলি হোয়াইটিশ মনে হয়, এবং এই যে লাইন অফ ডিমার্কেশনটা, এই ডিস্টিংশনটা, এটা এখন আর পাওয়া যায় না। তো এখানে সেটাই লেখা যে ইনক্রিজড ইকোজেনিসিটি অফ কর্টেক্স আর লস অফ ডিস্টিংশন বিটুইন কর্টেক্স অ্যান্ড মেডুলা। তো এই হচ্ছে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে কথাবার্তা। এরপর হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান বেসিক্যালি একটা গ্লোরিফাইড এক্সরে মেথড, এটা 3D ইমেজিংয়ের জন্য ইউজ করা হয়। ইন কেস অফ রেনাল প্যাথোলজি আমরা ফার্স্টে একটা উইদাউট কন্ট্রাস্ট ইনিশিয়াল সিটি করি, দেন হচ্ছে একটা উইথ কন্ট্রাস্ট সিটি করি। এটার পারপাস হচ্ছে ফার্স্টলি আমরা যে উইদাউট কন্ট্রাস্ট সিটিটা করি, এটা আমাদের কিডনির নর্মাল অ্যানাটমিটা, রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচারগুলি এটার আশেপাশে, এগুলি থেকে কিডনিকে ডিফারেন্সিয়েট করে সুন্দর মতো বোঝার জন্য আর কি এটা করে থাকে, মানে সোজা কথা নর্মাল অ্যানাটমিটা বোঝার জন্য। আর সেকেন্ডলি হচ্ছে আমরা স্টোনকে ডিফারেন্সিয়েট করতে পারি না যদি আমরা কন্ট্রাস্ট দিয়ে থাকি। কন্ট্রাস্ট তো সাদা কালারের আর কি আসবে। সো এটা যদি এরকম সাদা কালারের কিছু একটা থাকে, ধরলাম যে এই স্পটটা একটা স্টোন ছিল, সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে দেখতে পারবো না। সো এই জন্য হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অ্যানাটমি দেখার জন্য এবং স্টোন ডেমনস্ট্রেশনের জন্য একটা উইদাউট কন্ট্রাস্ট সিটি করি, এবং উইথ কন্ট্রাস্ট আমরা ভাস্কুলারিটিটা অ্যাসেস করার জন্য, যে কিডনির যদি কোনো টিউমার থাকে সেটা হচ্ছে ওয়েল পারফিউজ থাকবে, সো এখানে বেশি ভাস্কুলার থাকবে, ম্যালিগনেন্ট যদি হয়ে থাকে, তো সেটা হচ্ছে বিনাইন অ্যান্ড ম্যালিগনেন্ট টিউমারটাকে ডিফারেন্সিয়েট করার জন্য একটা উইথ কন্ট্রাস্ট সিটি করে থাকি। বিশেষ করে ট্রিপল ফেজ সিটি বলে একটা কথা আছে, এটা হচ্ছে রেনাল ট্রমার ক্ষেত্রে করা হয়, এবং হচ্ছে আমরা হেপাটোসেলুলার কার্সিনোমায় করেছিলাম। তো এটা একটা ইন্টারেস্টিং থিং টু নোট। আর হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফিলিং ডিফেক্ট উইদিন কালেক্টিং সিস্টেম, এটা এক্ষেত্রে ইন্ডিকেটেড। আর হচ্ছে যাবতীয় যে ম্যাসলেশন অ্যান্ড সিস্ট, যেটা আগেই বলতেছিলাম, যে এই যে স্টোন টিউমার এবং সিস্ট, এগুলির ক্ষেত্রে হচ্ছে ইন্ডিকেটেড সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি দুইটাই। আর এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিটি ইউরোগ্রামটা ইন্ট্রাভেনাস কন্ট্রাস্ট ইউরোগ্রামটাকে রিপ্লেস করছে, কারণ হচ্ছে এটা মোর অ্যাকুরেট, যে স্টেজিং ইনফরমেশন এবং সারাউন্ডিং স্ট্রাকচারের ডিটেলস সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যায়। আর হচ্ছে কোনো কন্ট্রাস্ট এখানে ইনজেক্ট করা হইতেছে না ইনিশিয়ালি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটার লিমিটেশনটা, সিটি স্ক্যানের লিমিটেশন হচ্ছে এখানে হাই ডোজ রেডিয়েশন এক্সপোজারে আসা লাগতেছে পেশেন্টের। সো এটার জন্য অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, একেআই ডেভেলপ করতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সিটি স্ক্যান নিয়ে কথাবার্তা। এখন আমি যাবতীয় সব রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন যে কমপ্লিকেশনস, সেইটা নিয়ে একটু বলতে চাই। সবগুলি এখনই বলবো না, ফার্স্টলি আমরা এই পার্টটুকু নিয়ে আলাপ করবো। সেটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট বেসড যে এগুলি ইমেজিংগুলি, সেটার সাইড এফেক্ট কী হতে পারে। কন্ট্রাস্টের জন্য বেসিক্যালি হচ্ছে আমাদের রেনাল যে ফাংশনটা, জিএফআরটা রিডিউসড হয়ে যায়। সো এটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ইনিশিয়াল, মানে আগে থেকে যদি জিএফআর রিডিউস থাকে, লাইক যদি কোনো প্রি এক্সিস্টিং রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে আমাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। সো এখানে বলা হয়েছে যে 45-এর নিচে যদি ইজিএফআর থাকে, সেটা হচ্ছে একটা প্রি এক্সিস্টিং রিস্ক ফ্যাক্টর। কোনো সিস্টেমিক ডিজিজ যদি থাকে যেটা জিএফআরটাকে আগে থেকেই কমায় রাখতেছে, লাইক ডায়াবেটিস, মাল্টিপল মায়োলোমা, এগুলি হচ্ছে রিস্ক ফ্যাক্টর। সো সিস্টেমিক ডিজিজেস লাইক ডায়াবেটিস অ্যান্ড মাল্টিপল মায়োলোমা। আর এই কন্ট্রাস্টটা যদি শর্ট ডিউরেশনে, মানে হচ্ছে খুব কম সময়ের ব্যবধানে বারবার দেওয়া হয়, এবং হচ্ছে আয়নিক কন্ট্রাস্ট মিডিয়া যদি ইউজ করা হয়, সেটা হচ্ছে ডেঞ্জারাস। আয়নিক কন্ট্রাস্ট মিডিয়াটা বেশি বাজে কিডনির জন্য, এবং রিপিটেটিভ ডোজিংয়ের ক্ষেত্রে হচ্ছে ইন শর্ট ইন্টারভেল হচ্ছে আমাদের
কিডনি এত বেশি লোড নিতে পারে না, এর জন্য হচ্ছে তার ইজিলি সে একই আয়ের প্রতি প্রিডিসপোজ থাকে ইন দিস কেস। তো এইটার প্রিভেনশনের উপায় কি? নাম্বার ওয়ান কথা হচ্ছে অল্টারনেটিভ মেথড সিক আউট করা, লাইক অন্য কোনো ইমেজিং মেথড সিক আউট করা। পার্টিকুলারলি যদি জিএফআরটা 30-এর কম হয়, সেটা হচ্ছে একটা বাজে লেভেল, এটা খুব বেশি ড্যামেজড হতে পারে এই ক্ষেত্রে কন্ট্রাস্ট ইউজ করলে। সো দ্যাটস ওয়ান থিং। তারপর যেসব ড্রাগ হচ্ছে একে একদিকে প্রিডিসপোজ করে, লাইক এনসেডস, এটা উইথহোল্ড করতে হবে। মেটফর্মিনটাকে হচ্ছে উইথহোল্ড করতে হবে, কারণ ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। তো এই মেটফর্মিনটা হচ্ছে 48 ঘন্টা আফটার প্রসিজিওর আর কি করতে হয়, এটা বলা। সো এই জিনিসগুলো। আর হচ্ছে আমাদের অ্যাকিউট হাইড্রেশন মেনটেন করা, যেন রেনাল পারফিউশনটা ঠিকমতো চলে, কারণ জিএফআরটাই তো কমে যায়, এই জন্যই তো ড্যামেজটা হয়। সো জিএফআর আমাদের মেনটেন করতে হবে, বেশি বেশি ব্লাড ভলিউম বাড়ে আর কি। সো হাইড্রেশন উইথ ফ্রি ওরাল ফ্লুইডস প্লাস আইভি আইসোটনিক স্যালাইন 500 মিলিগ্রাম ইনিশিয়ালি, দেন হচ্ছে 250 মিলিগ্রাম পার আওয়ার। মানে সোজা কথা ফ্রি ওরাল ফ্লুইড প্লাস হচ্ছে আইভি আইসোটনিক স্যালাইন, এইটা হচ্ছে আমাদের প্রোভাইড করতে হবে। তো মোটামুটি এই আমাদের কন্ট্রাস্ট রিলেটেড। তো বাকিগুলোতে আমরা পরে যাচ্ছি আফটার আমরা অন্য অন্য সিস্টেমগুলো দেখি, অন্য অন্য ইমেজিং সিস্টেমগুলো। তো আমাদের এমআরআইয়ের ইন্ডিকেশন হচ্ছে লোকাল স্টেজিং। এটা হচ্ছে একটা গ্যাডোলিনিয়াম বেসড কন্ট্রাস্ট, এবং এটা হচ্ছে ক্যান্সার অফ প্রোস্টেট, ক্যান্সার অফ ব্লাডার, ক্যান্সার অফ পিনিস, এই জিনিসগুলো লোকাল স্টেজিংয়ে ব্যবহার করা হয়। এটার লিমিটেশন হচ্ছে এটা রেনাল আর্টারি স্টেনোসিসটাকে ডায়াগনোজ প্রপারলি করতে পারে না যদি সেটা মাইনর ভেসেলস হয়ে থাকে। আর হচ্ছে এটার একটা রিস্ক হচ্ছে স্ক্লেরোসিস এবং স্কিন অ্যান্ড অর্গানের ড্যামেজ, কারণ গ্যাডোলিনাম বেস, তো গ্যাডোলিনাম বেস কন্ট্রাস্ট এটা হয়ে থাকে। আমরা এখানে চলে আসি যে নেফ্রোজেনিক স্ক্লেরোসিস অ্যান্ড ফাইব্রোসিস আফটার এমআরআই কন্ট্রাস্ট এজেন্টস। এখানে হচ্ছে স্কিন এবং ডিপার টিস্যুজের একটা ক্রনিক প্রোগ্রেসিভ স্ক্লেরোসিস হতে থাকে, যেহেতু এটা গ্যাডোলিনামের সঙ্গে অ্যাসোসিয়েটেড। বাট এইটা খুব একটা কমন না, কারণ হচ্ছে এটা যে 15 মিলিলিটার পার মিনিটের চেয়েও যদি কম হয় জিএফআর, তাদের ক্ষেত্রে এটা হাই রিস্ক। বাট 30 মিলিলিটার নিচে গেলেই আমাদের হচ্ছে একটু অ্যালার্ট থাকতে হবে, এটা বলা আছে। তো এরকম ডায়ালাইসিস পেশেন্ট বা যদি 15 মিলিলিটারের নিচে চলে যায় জিএফআর, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা মেনটেন করতে হবে যে এটা দেওয়া যাবে না, এমআরআই করা যাবে না। আর এটা আজকাল একটু রেয়ার, কারণ গ্যাডোলিনামের এখন স্টেবল রিপ্লেসমেন্ট পাওয়া গিয়েছে। এই গেল আমাদের এমআরআই রিলেটেড কথাবার্তা। এরপরে আমরা আসি হচ্ছে আর্টেরিওগ্রাফিতে। আর্টারির ছবি। আবার পায়ালোগ্রাফি হচ্ছে পায়ালোগ্রাফি, কিডনির ছবি। তো আর্টেরিওগ্রাফি যেটা, এটা হচ্ছে ফার্স্টলি আমরা এই ধরি আমাদের হচ্ছে একটা অ্যাবডোমিনাল এওর্টা, এটার দুইটা ব্রাঞ্চ, এক্সটার্নাল ইলিয়াক, সেখান থেকে একটা থেকে ফেমোরাল আর্টারি বের হয়েছে। আবার অ্যাবডোমিনাল এওর্টার আরেকটা ব্রাঞ্চ হচ্ছে রেনাল আর্টারি। তো এই ক্ষেত্রে আমরা ফেমোরাল আর্টারি যেটা, এটার ক্যাথেটারাইজ করে, যেহেতু এটা একটা মানে মোটামুটি ওয়াইড একটা ভেসেল, তো এটা ক্যাথেটারাইজ করে আমরা এই পর্যন্ত গিয়ে, রেনাল আর্টারি পর্যন্ত গিয়ে একটা কন্ট্রাস্ট ইনজেক্ট করি। তো এখান থেকে হচ্ছে কন্ট্রাস্ট এভাবে পাস আউট করতেছে। তারপরে হচ্ছে কন্ট্রাস্টটা পাস করার পর আমরা একটা এক্সরে নেই, একটা ছবি তুলি। তো এই যে ব্লাডের ফ্লো ডিরেকশনটা এবং কোথায় পর্যন্ত যাচ্ছে, কোথায় স্টপ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলি যে অ্যাসেস করতেছে, এটাই আর্টেরিওগ্রাফির কাজ। তো আমরা বুঝতেই পারতেছি এটা ইন্ডিকেশন কী কী হতে পারে। যদি কোনো স্টেনোসিস বা অবস্ট্রাকশন থাকে, ধরলাম এখানে একটা স্টেনোসিস আছে, তো আমাদের কন্ট্রাস্টটা ইনজেক্ট করার পর, এটা রেনাল আর্টারি ধরলাম স্টেনোসিস আছে, তো এখানে কন্ট্রাস্ট ইনজেক্ট করার পর এই পর্যন্ত আসতেছে, এরপরে আর যেতে পারতেছে না। বা যদি স্মল ব্লক থাকে এইটুকু আর কি যেতে পারছে না, অনেকটা অ্যাকালেশিয়া কার্ডির র্যাট স্টেল বা বার্ডসবিক অ্যাপিয়ারেন্সের মতো অল্প একটু যাচ্ছে। সো এইভাবে আমরা ডায়াগনোস করতে পারতেছি। আবার হচ্ছে যদি কোনো রেনাল আর্টারি হেমোরেজ হয়, যদি ব্লিডিং ডেভেলপ করে ডিউ টু রাপচার বা ট্রমার জন্য যদি কিছু হয়, তো এই জিনিসগুলোই আমরা এই মানে ব্লাড ভেসেল রিলেটেড সব সমস্যাগুলো দেখতে পারবো। যদি কোনো ফিস্টুলা হয়, এভি ফিস্টুলা, দেন হচ্ছে আমরা ডিরেকশন দেখতে পারবো যে তো ফিস্টুলা হয়েছিল, এখন হচ্ছে ব্লাডটা এই দিকে যাওয়ার কথা, বাট এই দিক না গিয়ে এই দিক যাচ্ছে। সো এখানে হচ্ছে একটা অ্যাবনর্মাল কানেকশন আছে। এভাবে আর কি বিভিন্নভাবে আমরা ডায়াগনোস করে থাকতে পারি। এরপরে আসি আমরা পায়ালোগ্রাফিতে। পায়ালোগ্রাফিটা দুইটা টাইপের, একটা হচ্ছে অ্যান্টিগ্রেড আর একটা হচ্ছে রেট্রোগ্রেড। একটু আগে মুছে নেই। এই হচ্ছে আমাদের যদি কিডনির সিস্টেমটা, আমাদের রেনাল সিস্টেমটা, ইউরিনারি ট্র্যাক্টটা চিন্তা করি, তো এই ক্ষেত্রে অ্যান্টিগ্রেড যেটা, এটা হচ্ছে আমাদের পেলভিক ক্যালিসিয়াল যে সিস্টেমটা, মানে এই জায়গাটায় হচ্ছে আমরা একটা ফাইন নিডল ইনসার্ট করি বাই পারকিউটেনাস আর কি, একটা নিডল ইনসার্ট করলাম আল্ট্রাসোনোগ্রাম কন্ট্রোলে, মানে আল্ট্রাসোনোগ্রাফিক্যালি আমরা মনিটর করতেছি জিনিসটা। এভাবে আমরা নিডল ইনসার্ট করে আস্তে 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 নিচ পর্যন্ত যদি যাই, এভাবে পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারলে এটা হচ্ছে অ্যান্টিগ্রেড। আর যদি আমরা ইউরিটারি ক্যাথেটারাইজেশনই করি, বাট এটা হচ্ছে এইখান থেকে সিস্টোস্কোপি ইউজ করে, মানে আমরা হচ্ছে এইখান থেকে দেখা শুরু করতেছি, এখানে হচ্ছে আমরা ইউরেটারিক অরিফিসে
এখানে ঢুকাইলাম একটা নিডল, ক্যাথেটারাইজ করে আস্তে 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 এই পর্যন্ত ক্যাথেটারাইজ করলাম। তো এইটা হচ্ছে আমাদের রেট্রোগ্রেড, মানে নিচ থেকে উপরে উঠলাম, আর একটা হচ্ছে উপর থেকে নিচে নামলাম। তো এই আমাদের মোটামুটি বেসিক ওভারভিউ। এখন আমরা খুব ইজিলি জিনিসটা বুঝতে পারতেছি যে অ্যান্টিগ্রেড যেটা, এটা হচ্ছে এই ছবিটা আবার আঁকলাম, এখানে ধরলাম এইখানে অবস্ট্রাকশন। সো এইখানে যদি আমরা ক্যাথেটারাইজ করি আমার খুব একটা লাভ নেই, কারণ আমাদের ইউরিনটা এই পর্যন্ত পাস আউট করতে পারতেছে না যদি এটা রেট্রোগ্রেডের কথা চিন্তা করি। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্টিগ্রেডটা করতে হবে। এখানে আমরা যদি এই লেভেলটায় ক্যাথেটারাইজ করে একটা বাইরে একটা নেফ্রোস্টমি ড্রেনেজ টিউব ঢুকাই দিতে পারি, দেন হচ্ছে এই ইউরিনটা এখানে ফিল্টার্ড হয়ে এখানে পাস আউট করবে। আর ইন কেস অফ লোয়ার ইউটিআই অবস্ট্রাকশন, সেক্ষেত্রে হচ্ছে আমরা উপরের লেভেলে একটা নেফ্রোস্টমি ড্রেনেজ টিউব বসাতে পারি, সেক্ষেত্রে এইখান থেকে ড্রেন করে এইখান থেকে পাস আউট করতে পারতেছে, আর এই নিচ পর্যন্ত যাওয়ারই কোনো প্রয়োজন নেই। সো এই জিনিসগুলো এখানে বলা যে স্টেন্ট ক্যান বাইপাস অবস্ট্রাকশন, দুই ক্ষেত্রেই যে ক্যান বাইপাস অবস্ট্রাকশন। আর এই অ্যান্টিগ্রেডের ক্ষেত্রে কজ অফ অবস্ট্রাকশনটাকে ভিজুয়ালাইজ করা যায়, এটাও ডেফিনেশনে উল্লেখ করা হয়েছে, এটাও তো বোঝাই যাচ্ছে কেন। এরপর হচ্ছে রেডিও নিউক্লিওটাইড স্টাডিজ। এই ক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে গামা এমিটিং একটা আইসোটোপ, ইসে টেকনিশিয়াম 99M, এটা হচ্ছে ইউজ করতেছে, গামা এমিট করতেছে। ইনফিউজ করার পর হচ্ছে যখন কিডনিতে কিডনিতে আর কি হয় আর কি ফিল্টার্ড হয়ে দেন আবার এটা পাস আউট করতেছে, কিডনি দিয়ে এক্সক্রেটেড হচ্ছে, তখন সেটা হচ্ছে আবার গামা ক্যামেরা দিয়ে আর কি মনিটর করা হয়। এই হচ্ছে আমাদের বেসিক্যালি প্রিন্সিপাল অফ রেডিও নিউক্লিওটাইড স্টাডিজ। তো আমাদের ফাইনাল টপিকটা আজকের জন্য সেটা হচ্ছে রেনাল বায়োপসি। এই ক্ষেত্রে হচ্ছে পারকিউটেনাসলি একটা নিডল ইনসার্ট করা হয় কিডনিতে আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া, দেন হচ্ছে আমরা একটা বায়োপসি স্পেসিমেন নেই। বায়োপসি কি জিনিস আমরা জানি, এটার কিছু ইন্ডিকেশন অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশন আছে উইচ ইজ ভেরি ভেরি হাই এল্ড। আজকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এই রেনাল বায়োপসির ইন্ডিকেশন অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশনগুলি। তো রেনাল বায়োপসিটা যাবতীয় সব কিডনি ডিজিজ আমরা যেগুলো মাথায় আনতে পারি ব্রড হেডিংয়ে, AKI, CKD, NS মানে নেফ্রোটিক সিন্ড্রোম, নেফ্রাইটিক সিন্ড্রোম AGN দিয়ে বলতেছি, তারপর হচ্ছে ডায়ালাইসিস, রেনাল ট্রান্সপ্লান্ট করে একটা কিডনি, এই জিনিসগুলো তো সবগুলোতেই আমরা রেনাল বায়োপসি করি, বাট অলওয়েজ না, কারণ এগুলি হচ্ছে অন্যভাবে ডায়াগনোস ইজিলি করা যায়। সো আমরা বায়োপসিটা আসলে কখন নিতেছি, AKI এবং CKD যদি আমরা আননোন এটিওলজির ক্ষেত্রে দেখি যেটা কেন হয়েছে, AKI হয়েছে CKD হয়েছে, ইটস ফাইন, বাট এটার এটিওলজি আননোন, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বায়োপসি করতেছি। যেরকম হচ্ছে একটা নর্মাল কিডনি বাট হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের ফিচার আছে, তো এসব কেসেসে আর কি এটা করে থাকে। নেফ্রোটিক সিনড্রোম যদি অ্যাডাল্টদের হয়, এটা হচ্ছে আনলাইকলি, কারণ মোস্ট অফ দি কেসেসে নেফ্রোটিক সিনড্রোমটা হচ্ছে চিলড্রেনদের হয়ে থাকে। তো অ্যাডাল্টদের যদি নেফ্রোটিক সিনড্রোম বা প্রোটিনিউরিয়া ডেভেলপ করে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা করতে পারি। আবার যদি নেফ্রোটিক সিনড্রোম চিলড্রেনদেরই ডেভেলপ করে, বাট এটা যদি অ্যাটিপিক্যাল ফিচার নিয়ে আসে, কারণ মোস্ট অফ দি কেসেসে নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ বাচ্চাদের, তো এইটা ছাড়া অন্যগুলি কনফার্ম করার জন্য আমরা করতে পারি, চেক করতে পারি। তারপরে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমটা চিলড্রেনদের ক্ষেত্রেই, এবং হচ্ছে ধরলাম মিনিমাল চেঞ্জ ডিজিজই আর কি ধরা যাচ্ছে, এটার সঙ্গে সিমিলার বা কোনো কজ আমরা বের করে ফেলতে পারছি, বাট এটা নন রেসপন্সিভ টু ট্রিটমেন্ট, মানে হচ্ছে সেটা স্টেরয়েডের কাজ করতেছে না। MCD যেটা মিনিমাল চেঞ্জ ডিজিজ, এটা স্টেরয়েডে সেন্সিটিভ, বাট স্টেরয়েডে কাজ করতেছে না। তো আমরা তিনটে ইন্ডিকেশন পেয়ে গেলাম। একটা হচ্ছে AKI এবং CKDর জন্য যদি আননোন ইটিওলজি হয়, যদি নেফ্রোটিক সিনড্রোম অ্যাডাল্টদের হয়, চিলড্রেনদের হয় উইথ মানে আননোন কজ বা অ্যাটিপিক্যাল ফিচার নিয়ে, অথবা যদি এটা নন রেসপন্সিভ টু ট্রিটমেন্ট হয়। তো মোটামুটি এইগুলোই মেন। তারপর হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম, যেটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই ক্ষেত্রে। তারপর হচ্ছে রেনাল ট্রান্সপ্ল্যান্টে যদি কোনো সমস্যা হয়, ডিসফাংশন হয়, অথবা যদি আমরা কোনো আইসোলেটেড সিমটম পাই যেগুলো কোনোটার সঙ্গেই যাইতেছে না, বাট আইসোলেটেড হেমাচুরিয়া অথবা প্রোটিনিউরিয়া, হেমা আর প্রোটিনিউরিয়া যদি পাই, সেটা হচ্ছে আমাদের ডায়াগনোস্টিক ফিচার। সো এই পাঁচটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের কন্ট্রাইন্ডিকেশনগুলি। যদি কারো একটা কিডনি থাকে, সেটা আমরা গোতাগতি করার কোনো দরকার নেই। সলিটারি কিডনি যদি সাইজে ছোটো থাকে, লেস দ্যান 60% অফ প্রেডিক্টেড সাইজ, এটা একটা ছোটো কিডনি, এটা এমনিতেই কাজ ঠিকমতো করতে পারবে কিনা আমাদের সন্দেহ, যদি গোতাগতি করে উল্টা আর একটা গ্যাঞ্জাম বাজাই দিই, দরকার নেই। সো সলিটারি কিডনি, স্মলার কিডনি এক্ষেত্রে বাদ। তারপরে হচ্ছে যদি কারো, যেহেতু এটা একটা ইনভেসিভ প্রসিজার, এখানে ফুটা করা লাগতেছে, ব্লিডিংয়ের চান্স আছে, সো যাবতীয় সব আমাদের থ্রোম্বোসাইটোপেনিয়া বা কোয়াগুলেশনের সব হচ্ছে যে ডিসঅর্ডারগুলো, কোয়াগুলোপ্যাথি, এগুলির ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড। কারো যদি আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে, সেই ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। তো এই চারটা কন্ট্রাইন্ডিকেশন আমাদের জানতে হবে।
কমপ্লিকেশান ইজ মোরলেস ইজি। আমাদের হচ্ছে একটা নিডল ঢুকাইতেছি, তাতে আমরা যদি স্কিনের কথাও চিন্তা করি কী কী সমস্যা হতে পারে, এখানে পেইন হইতে পারে, ইনফেকশন হইতে পারে, ব্লিডিং হইতে পারে, সারাউন্ডিং স্ট্রাকচারে ব্লিডিং হইতে পারে। তারপর হচ্ছে যেহেতু এটা একটা টিউবুলার জিনিস এখানে ঢুকাইতেছি আমরা, সো দুইটা ফিস্টুলা ফর্ম হয়ে যেতে পারে, আর্টেরিও ভেনাস ফিস্টুলা, যদিও রেয়ার। তো এই জিনিসগুলো হতে পারে, ইনফেকশন ডেভেলপ করতে পারে, অনেক কিছু হতে পারে। সো এইগুলো হচ্ছে আমাদের কমপ্লিকেশন। মোটামুটি ইনভেস্টিগেশন রিলেটেড আমাদের এইটুকু আলোচনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।